হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকি। এই মহামারীতে ভালো থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিগুলি যেন সবাই মানতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের পাঠের বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 1 ভৌতজগত পরিমাপ। এই অধ্যায়ের পদার্থবিজ্ঞানের লক্ষ্য ও বৈজ্ঞানিক তত্ত্ব, এই বিষয়টা আলোচনা করব আমরা আজকে। আমরা এই ক্লাসটির আগের যে ক্লাসটা করছিলাম সেখানে কি মনে আছে? ভৌত জগৎ নিয়ে আলোচনা করছি আমরা। ভৌত জগৎ কি, ভৌত জগতের উপাদান কি, পরিসর কি, স্থান কাল ভরের আধুনিক ধারণা এবং চিরায়ত ধারণা, এগুলো আমাদের ব্যাখ্যা করছি। সেই ক্লাসটি অবশ্যই তোমরা দেখবা। তো আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় কি? পদার্থবিজ্ঞানের লক্ষ্য ও বৈজ্ঞানিক তত্ত্ব। তাহলে এটা আমরা খেয়াল রাখবো কি আলোচনা করতেছি। একটা ক্লাস যখন তুমি করবা অবশ্যই সেই ক্লাসে কি করতে হবে, তোমার টার্গেট কি, পড়াটা কি, সে বিষয়টা মনে রাখতে হবে। তারপরে তুমি ক্লাসে ঢুকতে পারবা, মনোযোগ হতে পারবা। তার লক্ষ্য এবং বৈজ্ঞানিক তত্ত্ব এটি আলোচনা করব। পদার্থবিজ্ঞানের লক্ষ্য এবং তত্ত্ব আলোচনার আগে আমরা যেহেতু বৈজ্ঞানিক বিষয় আলোচনা করব, আমরা পদার্থবিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করব, তাহলে আমাদের পদার্থবিজ্ঞানের ধারাটা নিয়ে একটু আলোচনা করতে হয়। পদার্থবিজ্ঞান দুটি ধারায় বিভক্ত, একটা চিরায়ত ধারা আর একটা হচ্ছে আধুনিক ধারা। চিরায়ত ধারাকে আমরা ভাগ করছি শতাব্দীর হিসাবে 19বিংশ শতাব্দী পর্যন্ত, আর আধুনিক ধারাটা হচ্ছে বিংশ শতাব্দীর শুরু থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ এটি চলমান। এরকম দুটি ধারা আসলো কোনো এই কারণে আসলো যে আমাদের 1886 পর থেকে আমাদের একটা ধারণা হয়েছিল পদার্থবিজ্ঞানের অনেক বিষয় আমাদের জানা হয়ে গেছে, কিন্তু 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং 1905 সালে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্বের পরে আমরা জানলাম যে পদার্থবিজ্ঞানের আরেকটি ধারা এখানে আছে, অর্থাৎ আমাদের পুরনো ধারার সাথে এটি মিলে না। পুরনো ধারা আমরা বলছিলাম যে স্থান কাল ভর জড় এগুলো ধ্রুব, কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে এগুলো ধ্রুব নয়। অর্থাৎ আমাদের নিউক্লিয়ার গবেষণার ক্ষেত্রে আমরা যখন গেলাম তখন দেখা যাচ্ছে কি আপেক্ষিক তত্ত্ব আমাকে হিসাব রাখতে হয়। তা আমরা পদার্থবিজ্ঞানের এই দুই ধারার সাথে একটার সাথে আরেকটা শিখি, আরেকটা কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। আমরা বলি একটা হচ্ছে ম্যাক্রো জগৎ, আরেকটা হচ্ছে মাইক্রো জগৎ। ম্যাক্রো জগৎ হচ্ছে কি আমরা এখন যা দেখতেছি আশেপাশে, যেমন মনে করলাম বস্তুকণা, গ্রহগুলো গতিশীল, উপগ্রহ গতিশীল আছে, কিংবা একটা মোটর গাড়ি গতিশীল আছে, এগুলো যখন আমরা হিসাব করতেছি তখন আমরা চিরায়ত ধারা অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স বলে থাকি। নিউটনিয়ান সূত্রের উপর ভিত্তি করি যেই বলবিদ্যা, সেই অনুযায়ী আমরা হিসাব নিকাশ করতে পারি এবং সেটি বাস্তবসম্মত এবং পরীক্ষানিত প্রমাণিত। কিন্তু যখন আণুবীক্ষণিক জগতে যাই, অর্থাৎ আমরা বলি যেটা ক্লাস কোয়ান্টাম যুগ বলে থাকি আমরা এটাকে, আণুবীক্ষণিক জগতে যখন আমরা যাই অর্থাৎ হিসাব নিকাশ করি, যেমন প্রোটন ইলেকট্রনের গতি নিয়ে আলোচনা করব, শক্তি নিয়ে আলোচনা করব, এরকম আলোর বেগে যারা গতিশীল আছে তাদের যখন হিসাব করবো তখন আপেক্ষিকতা আমাদের হিসাব করতে হয়। আর যখন আলোর বেগে গতিশীল থাকবে না তখন ওই আধুনিক ধারাটা, যেটা আমরা কোয়ান্টাম আপেক্ষিক তত্ত্ব, যেগুলো যে সূত্রগুলো যে নীতিগুলো আছে সেগুলো কিন্তু আবার চিরায়ত রূপে নীতিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের পঠন পাঠন এবং অনুশীলনের জন্য, গবেষণার জন্য আমাদের দুটো ধারায় রাখতে হচ্ছে, একটি হচ্ছে চিরায়ত ধারা আর একটা হচ্ছে আধুনিক ধারা। তো পদার্থবিজ্ঞানের মূল কাজ কি? আসলে পদার্থবিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক জ্ঞান সেখানে আমরা আলোচনা করে থাকি। পদার্থবিজ্ঞান শব্দটি এসেছে গ্রিক শব্দ ফুসিস থেকে, FUSIS, অনেক জায়গায় জেট লেখা আছে একই কথা, এটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান। এই প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের সূত্র পাইছি, যেমন পরন্ত বস্তুর সূত্র, আর্কিমিডিস সূত্র, এগুলো সব কিন্তু আমাদের প্রাকৃতিক জ্ঞান। অনেকগুলো সূত্র আছে আমাদের জানা আছে। তো আমরা বলছিলাম দুটো ধারার একটা কথা বলি, পদার্থবিজ্ঞানের সূচনা ঘটে বিজ্ঞানী নিউটনের হাতে, যাকে বলা হয় নিউটনের চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞান। আর আলবার্ট আইনস্টাইনের হাতে নিউটনের চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনিয়ান বলবিদ্যা থেকে আধুনিক পদার্থবিজ্ঞান বা আপেক্ষিক পদার্থবিজ্ঞানের সূচনা ঘটে। তাহলে আইনস্টাইনের হাতে আধুনিক পদার্থবিজ্ঞান আর চিরায়ত পদার্থবিজ্ঞান নিউটনের হাতে প্রতিষ্ঠিত। এখন আসো আমরা বৈজ্ঞানিক গবেষণায় কিছু কাজ করব।
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে পদার্থবিজ্ঞানের লক্ষ্য কী। পদার্থবিজ্ঞানের পরিসরে আলোচনায় গত ক্লাসে আমি বলছিলাম পদার্থ এবং শক্তি এই দুটো নিয়ে আমরা কাজ করে থাকি মূলত। পদার্থ এবং শক্তি এই দুটো নিয়ে আমাদের মূলত কাজ হয়ে থাকে, অর্থাৎ তাদের মিথস্ক্রিয়া এবং তারপরে পরিবর্তন, এটি হচ্ছে আমাদের পরিসর। তো পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং বিশ্লেষণের আলোকে বস্তুর ভর ও শক্তির রূপান্তর, তাদের মধ্যকার সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করাই পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য। পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তুর ভর ও শক্তির রূপান্তর, বস্তুর ভর ও শক্তির রূপান্তর এবং তাদের মধ্যকার সম্পর্ক উদ্ঘাটন, একটা রিলেশন তৈরি করবা তার সূত্র আকারে, এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করাই এবং সেটি হিসাব করবা। পরিমাণগতভাবে প্রকাশ করাই পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য। খেয়াল করো, পরিমাণগতভাবে প্রকাশ করা। তাহলে তুমি খেয়াল করবা আমাদের যে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা আছে না, এটা নিয়ে আমরা খুব বিব্রত, তাই না? আমাদের অঙ্ক করতে হয় এখানে। এই পরিমাণগতভাবে প্রকাশ না করলেও তো আমার লক্ষ্যটাই অর্জিত হচ্ছে না, যেটি আমি বিশ্লেষণ করব ঘটনাগুলোকে, সেটাই তো পারতেছি না। সেই জন্য অবশ্যই পরিমাণগতভাবে প্রকাশ করতে হবে এবং সেটি আমরা গাণিতিক হিসাব নিয়ে করে থাকি আর কি। তাহলে সম্পর্ক উদ্ঘাটন মানে হচ্ছে সূত্র আবিষ্কার করলা আর সেটি তুমি ক্যালকুলেট করে বের করলা, এটি হচ্ছে মূল লক্ষ্য। তাহলে পুরো বিষয়টা আমি একটু বলি, এখান থেকেই বলি। পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তুর ভর ও শক্তির রূপান্তর, তাদের মধ্যকার ভর এবং শক্তির মধ্য, তাদের বলতে কার? ভর ও শক্তির, তাদের মধ্যকার সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করাই পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য। খেয়াল করবা, এটা খুব বিশ্লেষণধর্মী লেখা, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখন পদার্থবিজ্ঞান গবেষণার বিভিন্ন তত্ত্বের ধারণা করব। পদার্থবিজ্ঞান যখন গবেষণা প্রাচীনকাল থেকে শুরু হয়েছে, এখনই চলতেছে, সেখানে প্রথম প্রাচীনকালে কোনো নিয়ম নীতি মানা হতো না। সেখানে একটা বিষয়ে ধারণা করা হতো, তারপর পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে সেটা একটা সিদ্ধান্ত উপনীত হলো, তারপর সেটাকে আমরা মেনে চলতাম সেই বিষয়গুলো। কিন্তু এখন কিন্তু আমরা কিছু সিস্টেমেটিক নিয়ম মেনে চলি। সেজন্য এই গবেষণার বিভিন্ন বিষয়গুলো তোমাকে জানতে হবে। সেগুলো কি? প্রাচীনকাল হতে অদ্যাবধি বিজ্ঞানের যে উন্নতি সাধিত হয়েছে তা কতগুলো বৈজ্ঞানিক নীতি, স্বীকার্য, প্রকল্প, তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত। কিসের উপর? বৈজ্ঞানিক নীতি, স্বীকার্য, প্রকল্প, তত্ত্ব এবং সূত্রের উপর প্রতিষ্ঠিত। এটা আজকের ক্লাস কিন্তু মূল বিষয়, তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো করে শোনো। প্রাচীনকাল হতে অদ্যাবধি বিজ্ঞানের যে উন্নতি সাধিত হয়েছে তা কতগুলো বৈজ্ঞানিক নীতি, স্বীকার্য, প্রকল্প, তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা প্রথম আলোচনা করি ধারণাটা কি। কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা। আমরা যে বৈজ্ঞানিক কাজগুলো করব, আমরা যেই বিষয়গুলো বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণের প্রাথমিক ধারণা লাগবে বিষয়টার প্রাথমিক ধারণা, তবে সেটি সঠিক উপলব্ধি হতে হবে এবং বোধগম্যতা হতে হবে। যেমন প্রাচীনকালে বিজ্ঞানের একটি ধারণা ছিল সূর্য, গ্রহ, নক্ষত্র এইসবই পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করে, সবগুলো পৃথিবীকে কেন্দ্র করে। কিন্তু পরে কোপার্নিকাস এবং ক্যাপলারের সূত্র থেকে আমরা জানি যে না, সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণাটা আমরা পেলাম, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে। তাহলে আমাদের যে ধারণাটা ছিল, যেটি প্রাচীনকাল থেকে ছিল, সেটি তো পরিবর্তিত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইভাবেই বিজ্ঞান উন্নতি সাধিত হয়। তাহলে কোনো বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা। তাহলে সেটি ধারণাটা আমার সঠিক নাও হতেও পারে, তাই না? তাহলে আমরা সংজ্ঞাটা করব কি? কোনো বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা। এই কোপার্নিকাস যে সৌরজগতের ধারণা করছে, এটি তোমরা মনে রাখবা। আমরা নেক্সট বিষয়টা আসি, সেটি হচ্ছে কি প্রিন্সিপাল বা নীতি কি। এটিও আমাদের বৈজ্ঞানিক গবেষণার একটা বিষয়। নীতিটা একটু আমরা আলোচনা করি। যেই সকল প্রাকৃতিক সত্য স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাকে নীতি বলে। যে সকল প্রাকৃতিক সত্য, যেমন আমি একটা কথা বলতেছি, সেখানে তো শব্দ তরঙ্গ নিশ্চিত হচ্ছে, তোমার কানে কি বোঝাচ্ছে, তুমিও কথা বলবো এট এ টাইম,
তাহলে দুটো শব্দ একই যাচ্ছে না, তখন একটা আরেকটার উপরিপাতন হচ্ছে। এই নীতির সাহায্যে আমরা এটাকে বলি তরঙ্গের উপরিপাতন নীতি, একটা আরেকটার উপর আপতিত হওয়া। এই নীতির সাহায্যে আমরা বিট, তারপর হচ্ছে কি স্থির তরঙ্গ উদ্ভব, এগুলো ব্যাখ্যা করতে পারি। তাহলে এটি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার একটি অংশ, সেটি হচ্ছে নীতি। যেই সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অন্য অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাকে নীতি বলে। যেমন তরঙ্গের উপরিপাতন নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। খেয়াল করবা, ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, এটি বলছি আমি। তরঙ্গের উপরিপাতন নীতির সাহায্যে বলছিলাম বিট ব্যাখ্যা করতে পারি, স্থির তরঙ্গ ব্যাখ্যা করতে পারি। তাহলে যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাকে বলা হয় নীতি। যেমন তরঙ্গের উপরিপাতন নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আরেকটি বিষয় এখন আলোচনা করি, সেটা হচ্ছে স্বীকার্য বা পোস্টুলেট বলি আমরা এটাকে। কোন গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্বসত্য মেনে নেওয়া হয়, সেই পূর্বসত্যকে স্বীকার্য বলে। কোন গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করব আমরা, সেটার লক্ষ্যে আমরা কিছু পূর্বসত্য মেনে নিব, এই পূর্বসত্যগুলোকে আমরা বলছি স্বীকার্য। যেমন বোরের পরমাণু মডেল আলোচনায় আমাদের স্বীকার্য আছে দুটি, সেগুলোকে আমরা বলি পরমাণু মডেলের স্বীকার্য। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব আলোচনা আমাদের দুটো স্বীকার্য আছে, সেগুলো বলে থাকি আমরা আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য। তাহলে কি স্বীকার্য? কি পূর্বসত্য মেনে নিচ্ছি আমরা ওই সূত্র প্রতিষ্ঠা করার জন্য, সেই পূর্বসত্যগুলি হচ্ছে কি স্বীকার্য। আরেকটা বিষয় আমাদের সামনে আসলো, সেটি হচ্ছে অনুকল্প বা হাইপোথেসিস। অনুকল্প হচ্ছে এমন কোন বৈজ্ঞানিক ঘটনার প্রস্তাবিত বা অনুমিত ব্যাখ্যা যা এখনো প্রমাণিত হয়নি। বৈজ্ঞানিক ঘটনার প্রস্তাবিত বা অনুমিত ব্যাখ্যা যা এখনো প্রমাণিত হয়নি। অনুকল্পগুলোর সত্যতা প্রমাণের জন্য পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করা হয় এবং পরীক্ষায় সত্য প্রমাণিত হলে তা তত্ত্বের পরিণত হয়। পরীক্ষণ বা পর্যবেক্ষণ দ্বারা অনুকল্প সমর্থিত হতে পারে, আবার বাতিলও হতে পারে। তাহলে এটি সমর্থিত হতে পারে অনুকল্প, আবার বাতিল হতে পারে। তবে কিছু কিছু প্রকল্প আছে যা প্রমাণিত হওয়ার পরও আমরা এগুলোকে অনুকল্প হিসেবে নিচ্ছি। আমরা বলছি যদি এটা প্রমাণিত হয় তাহলে তত্ত্ব হয়। এছাড়াও কিছু কিছু প্রকল্প আছে যেগুলোকে আমরা এখনো অনুকল্প হিসেবে বিবেচনা করতেছি, যেমন অ্যাভোগাড্রোর প্রকল্প, তোমরা এটি জানো, এই প্রকল্প সম্পর্কে তোমাদের জানা আছে। তাহলে অনুকল্প কি? একটি বৈজ্ঞানিক ঘটনার প্রস্তাবিত বা অনুমিত ব্যাখ্যা, তবে যা এখনো প্রমাণিত হয়নি। তবে অনুকল্পগুলো যদি সত্যতার জন্য পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করার পর সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি হবে তত্ত্ব। তাহলে অনুকল্প তত্ত্ব বুঝছো, তত্ত্ব আসছে অনুকল্প থেকে। পরীক্ষণ দ্বারা এটি প্রমাণিত হতে পারে, আর না হতে পারে, বাতিলও হতে পারে। তবে আমরা বলছি এছাড়াও এই কথা পরীক্ষিতে বলা হচ্ছে আরো কিছু অনুকল্প এখনো প্রমাণ হওয়ার পরে সেগুলো অনুকল্প হিসাবে আমাদের রয়ে গেছে। এখানে একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে বললাম, সেটি হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। হ্যাঁ, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এখন, সেটি হচ্ছে তত্ত্ব বা থিওরি বা তত্ত্ব। প্রায় আমরা এই তত্ত্বগুলো দেখবো, আলোচনা করব। স্বীকার্য বা কোনো প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত যা সন্দেহ বা বিতর্কের ঊর্ধ্বে নয়, তাকে তত্ত্ব বলে। খেয়াল করে দেখো ভালো করে, খুব ভালো করে প্রতিটা শব্দ বিশ্লেষণ করে পড়বা। বলা হচ্ছে স্বীকার্য বা প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত যা সন্দেহ বা বিতর্কের ঊর্ধ্বে নয়, তাকে তত্ত্ব বলে। তাহলে তত্ত্ব যেগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়, সেগুলো এখনো গবেষণা চলতেছে, সেগুলো আরো গবেষণা করে আরো কিছু আমরা পেতেও পারি, তাই না? আর উন্নতি এই বয়সে বিজ্ঞান আসলে এইভাবে অগ্রসর হয়। স্বীকার্য বা কোনো প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত যা সন্দেহ বা বিতর্কের ঊর্ধ্বে নয়, তাকে তত্ত্ব বলে। বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলি আমরা। বা কি বলবো? পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলবো। সুতরাং বলা যায় সকল তত্ত্বই হচ্ছে অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। অনুকল্প যখন প্রমাণিত হয়, আমরা অনুকল্পের সংজ্ঞা সেখানে আলোচনায় বলে আসছি, তখন তত্ত্ব হয়। আর যদি প্রমাণিত না হয় তাহলে সেটি তত্ত্ব আসবে না, অনুকল্প বাতিল হতে পারে। যেমন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। তার মানে কি এইগুলো তত্ত্ব, এইগুলো এখনো গবেষণার জন্য থাকতে পারে, আমরা হয়তো আরো কিছু ফল পেতে পারি, উন্নত কিছু ফল পেতে পারি।
সূত্র আসে। এবার পরবর্তী সর্বশেষ বিষয়টা সূত্র। যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়, যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা বৈজ্ঞানিক সূত্র বলি। তার মানে যেটা সূত্র সেটি আমরা পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়ে গেছে, এটাকে আমরা তখন সূত্র বলব। ঠিক আছে, তথ্য ছিল সেটা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হলো এবং মূল কথাগুলো একটা উক্তির মাধ্যমে প্রকাশ করলাম, সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক সূত্র। যেমন নিউটনের গতিসূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র, এগুলো আমরা জানি না, এগুলো জানি, এগুলোকে আমরা সূত্র বলি। সুতরাং বলা যায় সকল সূত্রই তত্ত্ব, কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়, কারণ তত্ত্ব সন্তানিতভাবে প্রমাণিত নাও হতে পারে। তখন সেটাকে সূত্র বলবো কেমনে? তাহলে আমরা বলতে পারি সকল সূত্রই তত্ত্ব, কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়। এই যে লাইনটা উপরে তত্ত্বের আলোচনায় বলছি আমরা, এখানে সূত্রের আলোচনাও বলতেছি, এখানে বলছি সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। এখানে সকল সূত্রই তত্ত্ব, কিন্তু সকল তত্ত্বই সূত্র নয়। আমাদের আলোচনা থেকে এগুলো একটু আমাদের আনসার করতে হবে। এগুলো আমরা অনুধাবনের প্রশ্নে পাই। আচ্ছা, সূত্রের কথা তো আমাদের বললাম, শক্তি নিত্যতা সূত্র তার ভিতরে আছে, তাপগতির সূত্র আছে, নিউটনের সূত্রগুলো আছে। তাহলে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিষয়গুলো জানতে হয় সেগুলো আমরা আজকের আলোচনায় জেনে নিলাম। একটু রিভিউ করি, কি কি আলোচনা করলাম। ধারণা আলোচনা করলাম, কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতাই হচ্ছে ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা। তারপর হচ্ছে নীতি, যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায়, তাকে আমরা নীতি বলি। স্বীকার্য, কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্ব সত্য মেনে নেওয়া হয়, সেই পূর্ব সত্য সমূহকে আমরা স্বীকার্য বলি। অনুকল্প হচ্ছে কোনো বৈজ্ঞানিক ঘটনার প্রস্তাবিত বা অনুমিত ব্যাখ্যা। তারপরে আমরা আলোচনা করছি থিওরি, স্বীকার্য বা কোনো প্রমাণিত কোনো প্রাকৃতিক নিয়মের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত যা সন্দেহ বা বিতর্ক উত্তীর্ণ নয়, তাকে তত্ত্ব বলে। আর সূত্র হচ্ছে বা ল হচ্ছে যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে আমরা বলি বৈজ্ঞানিক সূত্র। একটু রিভিউ করে দিলাম এই বিষয়গুলো, বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেগুলো তোমরা খুব ভালো করেই পড়তে হবে। কিন্তু এগুলো এই অধ্যায় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমরা জানতেছো তো পদার্থবিজ্ঞান লক্ষ্য এবং আমরা কীভাবে কাজ করি, তাহলে সেগুলো আমাদের জানতে হবে না? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝে নেবা ভালো করে। এখন তোমাদের একটা বাড়ির কাজ থাকা দরকার, তাই না? সেই বাড়ির কাজটা আমরা এখন দেখতে যাচ্ছি। কি তোমাদের বাড়ির কাজ হচ্ছে, কিছু প্রশ্ন তোমাদের জন্য দিলাম। ভৌত জগতের মূল উপাদান কয়টি কি কি? প্রথম ক্লাস থেকে আমরা জানি, প্রথম ক্লাসটা অবশ্যই দেখবা। স্থান, সময়, ভরের আধুনিক ধারণার ব্যাখ্যা, এটিও আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, অবশ্যই প্রথম ক্লাসটি তোমাদের দেখতে হবে। এরপর আজকের ক্লাস থেকে স্বীকার্য কি, তারপর আমরা পেলাম অনুকল্প তত্ত্বের পার্থক্য, আমাদের আলোচনা থেকে সেটা করতে হবে, গুছিয়ে লিখবা। সূত্র ও তত্ত্বের পার্থক্যটা তোমরা গুছিয়ে লিখবা। তাহলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের মতো করে লিখে রাখবা। ক্লাস যখন নিয়মিত ক্লাস যখন হবে তখন আমাদেরকে সেটি দেখাবা। কি বলছি তাহলে? এই বাড়ির কাজটা, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করবা। আমার গত ক্লাস এবং এই ক্লাসে মিলেই এই বাড়ির কাজটা, এটি তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের খাতায় লিখে রাখবা এবং আমাকে নিয়মিত যখন ক্লাস হবে তখন আমাকে এটা দেখাবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কি পদার্থবিজ্ঞানের লক্ষ্য এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন তথ্য আলোচনা করলাম। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ পাকের নিকট সবার জন্য সবাই প্রার্থনা করবা। সবাইকে ধন্যবাদ।